নমস্কার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সমগ্র সিরিজ থেকে সংগৃহীত মাকড়সার রস। শ্রোতাদের শোনার সুবিধার্থে এই গল্পের ভাষা কিছুটা সহজ করে নেওয়া হলো। গল্প পাঠে ব্যোমকেশ বক্সী, সত্যজিৎ প্রামাণিক, অজিত বন্দ্যোপাধ্যায়, সৈকত তালুকদার, নন্দ দুলালবাবু, কৌরব ভট্টাচার্য, ডক্টর মোহন, ঋষভ ভট্টাচার্য, অরুণ, সজল রায়, দারোয়ান সৌভিক দাস, আবহ সত্যজিৎ প্রামাণিক, মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত মাকড়সার রস। ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বের করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। একগাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভিতরে থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছিল দেখছিলাম। কিন্তু সে কথার উল্লেখ করলে সে বলতো, না ভাইয়া, বেশ তো আছি। সেদিন বিকালে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টাও তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। ঠিক আছে, চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি। বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি। তারপর ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে বলল, অজিত। ও তাই তো হে, বাহ, কতদিন পর দেখা। তারপর বলো, খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, ও আপনি? বড় খুশি হলাম জানেন। মাঝে মাঝে সন্দেহ হতো বটে যে আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই বাল্য বন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞেস করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, আমি কলকাতায় প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টাখানিক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা বলার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশও সেটা লক্ষ্য করছিল। তাই এক সময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। আসলে ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ। আমি বললাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া তো হবে। জালিয়াত? আমি বুঝিয়ে বললাম। তখন মোহন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশ বাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না।
বরঞ্চ বোধ হচ্ছে কোনো একটা সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে, আর আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলল, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎশক্তি রহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে একটা বেঞ্চে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপেই ব্যাপারটা বলছি। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বনেদি বাজার আছে, যা থেকে মাসিক আয় প্রায় 15,000 টাকা। সুতরাং আর্থিক অবস্থা কিরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে আমার ওই বাড়িতে একমাত্র রুগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাত, বঙ্গু আরো কত রকম ব্যাধি যে তার শরীরে আশ্রয় করেছে তা গুণে শেষ করা যাবে না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণ ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে জানেন, মানুষের মৃত্যুতে বিস্মৃত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে আছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার ওই রোগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে যে কিভাবে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নিজ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সবই আছে, কিন্তু কারোর সঙ্গে কোনো সদ্ভাব নেই। আর ইচ্ছা যৌবনে তিনি উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন, এখনো ঠিক তাই করবেন। কিন্তু প্রকৃতি বাদ সেজেছেন, শরীরে সেই সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপর তার দারুণ রাগ আর ঈর্ষা, যেন এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকেরও গোলমাল আছে, তাই ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছেন। তার আবার এক খেয়াল, তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে বা কখনো কালো কালিতে এন্তার লিখে যাচ্ছেন। সম্পাদকের ওপর আবার ভয়ঙ্কর রাগ, তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করে তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত্রও হতে পারে। একবার মাত্র সেই লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, আর তারপর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে হয়তো তাদের দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হেসে বলল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুজনকে দুটো সিগারেট দিয়ে নিজে একটা ধরিয়ে বলল, আপনারা হয়তো ভাবছেন এমন গুণবান লোকের আর হয়তো কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু তা ঠিক নয়। এর আরও একটা মস্ত গুণ আছে। এই শরীরের ওপর ইনি এক অদ্ভুত নেশা করেন, জানেন। সিগারেটে গোটা 2 টান দিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনি হয়তো এই কাজের কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চুল্লু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে আপনি করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আঁতকে উঠে বললাম, মাকড়সার রস? সেটা আবার কি? হ্যাঁ, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বিষাক্ত রস পিষে পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলল, ট্যারান্টুলা ডান্স আগে স্পেনে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এ দেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ঠিক বলেছেন, ট্যারেন্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ সংকর জাতির মধ্যে এই নেশার একটা খুব বেশি প্রচলন আছে। এই ট্যারেন্টুলার রস তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারেন না, তাদের পক্ষে এই মাকড়সা রস কিরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন।
তারপর যখন শরীর অকবর্ণ হয়ে পড়লো তখনও নেশাটি ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম তখন উনি প্রকাশ্যে এই নেশা চালাচ্ছেন। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমেই ওটা নিষিদ্ধ করে দিলুম, বললুম যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেনি আর আমিও খেতে দেবো না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ওই জিনিস আমি ঢুকতেই দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আমিও খাবো, দেখি দেখি তুমি কি করে আটকাও। ব্যাস, একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষেই ছিলেন, সুতরাং বাড়ির চারিদিকে সহজেই কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সেই বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজেও একরকম চলৎশক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে তিনি এই বিষ সংগ্রহ করবেন সেই ক্ষমতাও তার নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করলাম জানেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও 12 লোকের নজর এড়িয়ে তিনি এই নেশা করতে লাগলেন। কোথা থেকে যে জিনিস তিনি জোগাড় করছেন কেউ ধরতে পারলুম না। প্রথমটায় আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউই লুকিয়ে লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলুম। কিন্তু কি আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনি 3-3 বার সেই বিষ খেলেন। তার নাড়ি দেখলুম, অথচ কখন খেলেন ধরতে পারলুম না। তারপর খড় আতিপাতি করছে, তার সঙ্গে বাইরের লোকের দেখাশোনা বন্ধ করে দিয়েছি, কিন্তু তবুও তার মৌতাত বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে সেই ব্যাপারটা চলছে জানেন। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ওই লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে সে পান করছে কি করে, সেটা আমি একবার দেখতে চাই। মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা বলতে পারবো না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, অজিত বাড়ি চলো। একটা কথা মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল তার শেষের কথাগুলো হয়তো তার কানেও যায়নি। আমি একটু অপ্রতিতভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। হ্যাঁ, বিলক্ষণ শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আর আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সেই ভাব সে গোপন করে বলল, তবে থাক, আপনাকে এই তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, একটা নিষ্পত্তি হলে হয়তো এই ব্যাপারটার লোকটাকে প্রাণে বাঁচাতে পারা যেত। একটা লোক, সে যত বড়ই পাপিষ্ট হোক না কেন, বিন্দু বিন্দু বিষ খেয়ে এইভাবে চোখের সামনে আত্মহত্যা করছে, সামনে দেখছি অথচ নিবারণ করতে পারছি না, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে বলুন তো? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না তা তো বলিনি। এই ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা 2-1 ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, আর আমিও সেটা হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার ওই কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকে রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষপান করে নিই, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হেসে বলল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ, একটা কাজ করা যেতে পারে, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে সমস্তটা দেখে শুনে আসুক, তারপর ওর মুখে সব শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব। এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল সেটা কারো চোখ এড়াবাড়ি নয়। ব্যোমকেশ সেটা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলেই বোধহয় অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার 2-1টা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারের সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধ্যাবেলা পুঁটি মাছ ধরে বাড়ি প্রত্যাবর্তন করে, তার মতো মুখের ভাব করে সে বলল, অজিতই চলুক তাহলে। কিন্তু ও যদি না পারে? সে আর বলতে, তখন তো আমি আছি। এই বলে ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, অজিত, অজিত, সব জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো, কেমন? আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলে সে চলে গেল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতি এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত হয়েছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারে কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভিতরে ভিতরে একটা জিদও চেপেছিল। যেমন করে পারি এ ব্যাপারে নিষ্পত্তি করবই। মনে মনে এরকম সংকল্প এঁটে মোহনের সাথে লেকের বাইরে এলাম। বাস ধরে যখন নির্দিষ্ট স্থানে উপস্থিত হলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার গ্যাসের আলো জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর এগোনোর পর সম্মুখেই একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, হ্যাঁ, এই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরনো বাড়ি। সম্মুখে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে সে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দেহের দৃষ্টিপাত করে বলল, बाबूजी, आपको अंदर जाना माना। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। बहुत बढ़िया। এই বলে দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনের বাগানে প্রবেশ করলাম। বাগান পার হয়ে বারান্দায় উঠতেই ভিতর থেকে একটি 20-22 বছরের যুবক বেরিয়ে এসে বলল, কে? ও, ডাক্তারবাবু, আসুন। তারপর আমার দিকে সপ্রশ্ন চোখে চেয়ে জিজ্ঞাসা করল। ইনি? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু গলায় কি যেন বলল। যুবকটিও উত্তর দিল। বেশ তো, উনি আসুক না। মোহন তখন পরিচয় করিয়ে দিল। গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার অনুমতি নিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করলাম। দুটো ঘর পেরিয়ে তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভিতর থেকে তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোলো। একটি 18-19 বছরের বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দরজা খুলে দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল। খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমে নজর পড়ল ঘরের মধ্যখানে খাটের ওপর বিছানা পাতা রয়েছে এবং সেই বিছানায় বালিশের ঠেস দিয়ে বসে ডান হাতে কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ চোখে আমাদের দিকে চেয়ে আছেন। মাথার ওপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের ওপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখতে পেলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে একটা শ্রীহীন পাঁশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর অস্থি দুটো যেন চর্ম ভেদ করে বাইরে বেরোবার উপক্রম করছে। পাতলা ভাঙা নাকটা মুখের ওপর গর্তের মতন ঝুলে পড়েছে। চোখ দুটো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে।
কিন্তু উত্তেজনার অবসানে তার চোখ যে মাছের চোখের মতো ভাবলেশহীন হয়ে পড়বে তার আভাস তার চোখেই লুকিয়ে আছে। নিচের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়ছে। সব মিলিয়ে মুখের ওপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন শিরায় শিরায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ লোকটির দিকে একদৃষ্টে বিস্মিতভাবে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে কেঁপে কেঁপে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হতে সম্পূর্ণ বিযুক্ত হয়ে নৃত্য শুরু করে দিয়েছে। মৃত ব্যাঙের দেহ বিদ্যুৎ সংস্পর্শে চমকে উঠতে যারা দেখেছে তারা এই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন একটা চোখের ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এরকম ব্যবহার কিছু মনে না করি। তারপর বিছানার ওপর থেকে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে আমার দিকে তাকালেন। তার বাঁ হাতটা তেমনি নৃত্য করে চলেছে। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আপনি আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন একটু চুপ করে থেকে বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন আপনি, আর কারো নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বুঝার ক্ষমতাও নেই আপনার। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের দফারফা করে ফেলেছেন আপনি। নন্দদুলাল বাবু মুখের একটা পৈচাসিক বিকৃতি করে বললেন, তাই নাকি? মস্তিষ্কের দফা দফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘাটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? হ্যাঁ, বলি চারিদিকে তো সে পাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না? এই বলে হা হা করে এক অশ্রাব্য হাসি হাসতে লাগলেন। মোহন বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বলায় ঝক মারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু আগের মতোই হা হা করে হাসতে হাসতে বললেন, দুও ডাক্তার, দুও। আমায় ধরতে পারলে না, দিনটা দিনা পাকানো না। এই বলে সঙ্গে সঙ্গে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নাড়তে লাগলেন। নিজের ছেলেদের সামনে এই অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধহয় ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম করছিল। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও। উফ, আর পারা যায় না। হঠাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ নাড়ানো বন্ধ করে নন্দলাল বাবু দুই চোখে আমার দিকে তাকিয়ে কটু কণ্ঠে বললেন, কে হে তুমি? আমার বাড়িতে কি মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না তখন। চালাকি করবার আর জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না চাঁদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছার ছিঁচকে চোরের দল। এই বলে মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে জড়িয়ে নিলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার ওপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, হ্যাঁ, ওর কথায় না কান দেবেন না। ওটা খেলে ওর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ যা মানুষের সব গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করে তোলে। যে মানুষ জেনে শুনে এই বিষ খায় তার নৈতিক অধোগতির মাত্রাই বা কে হিসেব করবে। ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চারিদিক ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র বেশি নেই। একটা খাট, গোটা দুই চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল।
এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তার পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রয়েছে। লেখা কাগজগুলো অগোছালোভাবে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে কয়েকটা লাইন পড়তে শিহরিত হয়ে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা একেবারেই সত্যি। এই লেখা পড়লে ফরাসি বাস্তুতান্ত্রিক এমিল জোলারও গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ স্থলগুলিতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। মূলত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে মনে পড়ল না। নন্দদুলাল বাবুর দিকে একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম, তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের ওপর চলছে। পাশের টেবিলে দোয়াতদানিতে আরেকটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধহয় দাগ দেওয়া আরম্ভ হবে। হলেও তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলালবাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের ওপর থেকে লাল কালির চ্যাপ্টা শিশিটা নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলো চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিসগুলো দেখতে লাগলাম। আলমারিতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই প্রদত্ত ওষুধ। ঘরে দুটি জানালা, দুটি দরজা। একটি দরজা নিয়ে আমরা প্রবেশ করেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সেই ঘরটাও দেখলাম। বিশেষ কিছু নেই, কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানালা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। তাছাড়া অধিকাংশ সময় বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করতো তা কল্পনার করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে উঠতে পারলাম না। দেয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালে একটা তাকের উপর একটি চাঁদির আতরদানি রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধহয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই এটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ঘুরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এই দিকেই তাকিয়ে আছে। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে নিয়ে নিলাম। তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বাইরে বেরিয়ে আসলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করে। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন? কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছেই থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দেই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছে তা জানতে পেরেছিলাম। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম। জলের মতো জিনিসটা, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া আর কেউ ও ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন।
না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরিয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ স্মরণে এলো। পুনশ্চ আরম্ভ করলাম। ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল বা অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ, সপ্তাহে একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকে আসে। কি নামটা? রেবেকা। রেবেকা নামের একজন স্ত্রীলোক পাঠায়। আমি বললাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি। বলেই অরুণ মোহনের দিকে তাকালো। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর তো কিছু নেই। আমি হতবুদ্ধির মতো প্রশ্ন করলাম, আর কিছু না? না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন, খামের ভেতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজেই পিয়নের সামনে রসিদ দরখাস্ত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কিনা। কিন্তু এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? অরুণ মাথা নেড়ে বলল, জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আশা হয়েছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকে দরজায় একেবারে তালা লাগানো। বুঝলাম, আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলাবে না। তুলা শুনতে নরম, কিন্তু ধুনতে লবে চান। ওই বিষে জর্জরিত দেহ, অকাল পঙ্গু বুড়ো লম্পটকে আঁটিয়ে ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাবো বলে বের হচ্ছি। হঠাৎ একটা কথা মাথায় এলো। জিজ্ঞাসা করলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলল, না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? লজ্জা ম্লান মুখে অরুণ বলল, না, মানে ওই ইহুদি স্ত্রী লোকটাকে। মোহন ব্যাখ্যা করে বলল, স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একা বেরিয়ে পড়লাম। মোহন থেকে গেল। বাড়িতে পৌঁছাতে রাত্রি 8টা বাজল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরেই ছিল। দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে বলল, কি খবর ভায়া? সমস্যা ভঞ্জন হলো? না। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, তা ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেকেছ দেখছি। মাখিনি, নিয়ে এসেছি। তাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম। সেও মনে হলো মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাই। এখন দেখো তুমি যদি কিছু করতে পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে
কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? এই বলে ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে গন্ধ শুকে বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। এরপর তুলোটা হাতের চামড়ার ওপর ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত হয়ে বললাম, হয়তো নন্দদুলালবাবু আতর মাখার ছল করে। ব্যোমকেশ হেসে উঠল। কি? হ্যাঁ, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? ভায়া, আর নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কি কোনো প্রমাণ পেয়েছো? তা পাইনি বটে, কিন্তু আরে না হে না, ওদিকে নয়, অন্যদিকে অনুসন্ধান করো, বুঝলে? কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, আর কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এইসব কথা ভেবে দেখো, বুঝলে? রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় কেন, ভেবে দেখেছো? আমি হতাশভাবে বললাম, ও অনেক ভেবেছি ভাই, কিন্তু আমার দ্বারা হলো না। ভাবো ভাবো, আরো ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় ভায়া? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছর বান্দা হয়ে ভাবো। এত দূর বলেই সে আবার লেন্সটা তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় হয়ে উঠবে না, আমার জালিয়াত। বলেই সে টেবিলের ওপর ঝুঁকে পড়ল। আমি সেই ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে শুরু করলাম। সত্যি তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাতে নন্দদুলালবাবু কি সুবিধা হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছাতেও পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাইরে থেকে ঘরের ভেতর এসে পৌঁছালো, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথি ওষুধের শিশিও লুকিয়ে রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চোখ তাকে ঘিরে আছে, তার ওপর প্রত্যহ খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল, 5টা চুরুট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি। এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় থেকে গেল। ধর্মর করে আরাম কেদারাটায় উঠে বসলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নাই বা কেন? শুনতে একটু অস্বাভাবিক লাগলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলেছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু সেটাকে সত্যি বলে ধরতে হয়। এক্ষেত্রেও এটাও তো এই সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠতে যাচ্ছি, ব্যোমকেশ নিজেই এসে প্রবেশ করল। আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ভেবে কিছু বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি? দেখো, নন্দদুলালবাবু ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান। ব্যোমকেশ হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস। তোমার জোড়া নেই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গা ময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হয়ে বললাম, বেশ, তবে তুমি বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিল। অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ? না। ওই ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছ কি? না।
আর নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারেন নিশ্চয়ই। না, তুমি বুঝেছো? বোধহয় বুঝতে পেরেছি। ব্যোমকেশ চুরুটে একটা দীর্ঘ টান দিয়ে চোখ নিচু করে বলল, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য করা সমীচীন হবে না। কি বিষয়? ব্যোমকেশ অভিজ্ঞ চোখে বলল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। রুষ্ট মুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের ভাব দেখে বলল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের ওপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ দেখিয়ে বললাম, না, জীব লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলল, অথচ ওইটাই আগে মনে করা উচিত ছিল। যাই হোক, তুমি বরং এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখনও সেখানে ছিল। সেই উত্তর দিল, ও, একটা কথা দরকারি বলে মনে হয়নি তাই বলিনি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলেই আমার মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি শুধু একটু মাত্র সাহায্য করেছি। জালিয়াতকে নিয়ে ব্যস্ত ছিলাম তো। হ্যাঁ, তাকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না আপনাকে, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন, কেমন? হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব বলবো। আচ্ছা, নমস্কার। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। রাখছি। হাসতে হাসতে ব্যোমকেশ ফোন রেখে দিল। বসবার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কতক কতক বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার তাকিয়ে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো যে, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা বেশ, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। আগে দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে ঢুকছে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং নিশ্চয়ই কেউ তাকে নিয়ে আসে। কিন্তু কে সে? ঘরের মধ্যে 5 জন ঢুকতে পারে, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী এবং আর একজন। প্রথম 4 জন যে বিষ খাওয়াবে না এটা নিশ্চিত। অতএব এই কাজটি ওই পঞ্চম ব্যক্তির। পঞ্চম ব্যক্তি? সেটাকে? ওই পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন, যে প্রতি সপ্তাহে একবার সই করবার জন্যে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে। সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়ার কিছু থাকে না। ওইখানেই তো ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আসে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া। তারপর? তুমি আর একটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয়, পেনশন স্বরূপ নয়, কারণ ওই প্রথা কোথাও প্রচলিত নেই। সুতরাং টাকাটা ওই ওষুধের দাম। ওই মহিলাই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে।
তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতে এসে পৌঁছালো। কেউ জানতেই পারলো না, কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখা সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই, খাটের ওপর বসেই সে কার্য সম্পন্ন করতে পারে। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন আর লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন এবং ফাঁক পেলেই কলমের নিবটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এবার বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালো তো হতে পারতো। হায় হায়, এটাও বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ করতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজ। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়েছে আমার। পয়েন্ট নাম্বার 1, রেজিস্ট্রি করে কাগজ আসা, আর পয়েন্ট নাম্বার 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটো সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? হ্যাঁ, নন্দদুলাল বাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার পকার তুলে? ভারী অন্যায়, কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর কি উপায়? অজিত এসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। তাহলে রাখি, নমস্কার। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সমগ্র সিরিজ থেকে সংগৃহীত মাকড়সার রস। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকাল 4টে। নমস্কার।